বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সত্যি সত্যি দেশে আসছেন তো আগামী 25শে ডিসেম্বর? প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। দীর্ঘ 17 বছর নির্বাসনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রত্যাবর্তন নিঃসন্দেহে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সমীকরণের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এবং এই তাৎপর্যপূর্ণ ঘটনা শুধু একটি প্রত্যাবর্তনই তার দলের জন্যই নয়, বরং পুরো জাতীয় রাজনীতির মোড়ই ঘুরিয়ে দিতে পারে তার এই প্রত্যাবর্তন। কিন্তু প্রশ্ন হলো, এই প্রত্যাবর্তন কি বাংলাদেশের রাজনীতিতে টেকসই কোনো পরিবর্তনের সূচনা করবে, নাকি এটা হবে শুধুমাত্র রাজনৈতিক পট পরিবর্তনের আরেকটি নতুন অধ্যায় মাত্র? একটু পেছনে ফেরা যাক। 2007 সনে গঠিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, যেটাকে আমরা 1/11 সরকার বলেই বেশি মনে করে থাকি বা বেশি পরিচিত, সেই সরকার জনাব তারেক রহমানকে নানা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে। সেনাবাহিনীর জয়েন্ট ইন্টারোগেশন সেলে তাকে বন্দি রেখে তার উপর নানা ধরনের শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয় এবং ভয়াবহ পর্যায়ের নির্যাতনের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন মারাত্মকভাবে। তারপর তাকে জেলখানায় আটক রাখা হয় এবং সেখানে দীর্ঘদিন তিনি বন্দি জীবন যাপন করেন। সেই সময়ে তার মা অর্থাৎ সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও অন্যান্যদের মধ্যস্থতায় 2008 সালে চিকিৎসার জন্য তাকে লন্ডনে যাওয়ার অনুমতি দেয় সেই সময়ের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। মূলত সেনাবাহিনী এই কাজটি করেছেন। অনেকে বলে থাকেন বা বাজারে এরকম কথা রয়েছে যে তিনি একটি মুচলেখা দিয়ে গিয়েছিলেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে তিনি আর কখনো রাজনীতিতে সক্রিয় হবেন না এবং সেই মুচলেখা দিয়ে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হন বা দেশ থেকে তাকে সহায়তা করে। তিনি চলে যাওয়ার পর তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয় এবং অনেক মামলায় তার বিরুদ্ধে দণ্ড প্রদান করা হয়, কোনো কোনো মামলায় তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। এই সব কিছু মিলিয়ে তিনি গত 17টি বছর লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছিলেন এবং এক পর্যায়ে তার মায়ের বিরুদ্ধে অর্থাৎ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী সরকার নানা ধরনের মিথ্যা মামলা রুজু করে এবং তাকে জেলখানায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর হয় এবং সেই সময়ে জনাব তারেক রহমান লন্ডনে বসেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং তখন থেকে আজ পর্যন্ত তিনি লন্ডনে বসে দলকে নেতৃত্ব দিচ্ছেন, পরিচালনা করছেন, ভার্চুয়ালি দলের নানা বৈঠকে উপস্থিত থাকছেন, দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন, পরামর্শ করছেন। এইভাবেই দূর দেশ থেকে তিনি বিএনপিকে পরিচালনা করে আসছিলেন গত 17 বছর। যেটা আগেই বলেছি যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, অনেক মামলায় শাস্তি হয়েছে। তবে সব হিসাব উল্টে যায় 2024 সালের 5ই আগস্ট, যখন গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী ফ্যাসিবাদী সরকার ক্ষমতা থেকে বিতাড়িত হয় এবং দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। নতুনভাবে গঠিত অন্তর্বর্তী সরকারের বিচার বিভাগ ক্রমান্বয়ে তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো ছিল এবং যেসব মামলায় দণ্ড ছিল তা থেকে তাকে অব্যাহতি দেয়। এরপর অপেক্ষার পালা শুরু হয় কবে তিনি দেশে ফিরবেন। নানা নাটক যেতে হয়, ফিরবেন কি ফিরবেন না, কবে ফিরবেন, কিভাবে ফিরবেন। এর মধ্যে উনি নিজে একটি স্ট্যাটাস দিয়ে তার ফেরার ব্যাপারে তার শঙ্কার কথা জানান। তবে সব কিছু শেষে সব কিছু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি সম্প্রতি লন্ডনের একটি সভায় ঘোষণা করেন, যে সভাটি আসলে তার বিদায়ী সভা হিসাবে দেখা হয়েছে। তিনি ঘোষণা করেন আগামী 25শে ডিসেম্বর তিনি দেশে ফিরছেন এবং ইতিমধ্যেই এই বিষয়ে সকল আয়োজন দলের পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে। তিনিও
লন্ডনের বাংলাদেশস্থ হাই কমিশন থেকে ট্রাভেল পাস সংগ্রহ করেছেন, তিনি টিকিট কেটেছেন, সব কিছুই আমরা জানতে পেরেছি। তারেক রহমানের ফিরে আসা মানে সরাসরি মাঠে নেমে দলকে পুনর্গঠন, নেতৃত্ব দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি দলের পক্ষ থেকে ভূমিকা রাখা, সেটাই খুব স্বাভাবিক। তবে আমি জনাব তারেক রহমানের এই প্রত্যাবর্তনের সম্ভাব্য কিছু প্রভাব নিয়ে আজকে বিশ্লেষণ করতে চাই। প্রথমত, তার এই প্রত্যাবর্তন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপিকে দলীয় পুনর্গঠন ও মনোবল সৃষ্টির ক্ষেত্রে ব্যাপকভাবে ভূমিকা রাখবে বলে আমি মনে করি। তারেক রহমানের সরাসরি উপস্থিতি বিএনপি কর্মী সমর্থকদের মনোবলকে উজ্জীবিত করবে নিঃসন্দেহে, এবং দীর্ঘদিন নেতৃত্ব সংকটে ভুগছে এই দলটি, তাই তার যে সরাসরি নির্দেশনা, দলীয় কাঠামো সেটা শক্তিশালী করবে। দলের যে আভ্যন্তরীণ নানান কোন্দল রয়েছে সেসব কোন্দল মেটানোর ক্ষেত্রে সহযোগিতা করবে। এমপি মনোনয়ন নিয়ে যে সমস্ত মন কষাকষি রয়েছে, ভালো লাগা মন্দ লাগা রয়েছে, দলের ভিতরে অনেক অভিমান রয়েছে এবং অনেক জায়গায় এই এমপি নমিনেশনকে কেন্দ্র করে যে হানাহানি মারামারি হচ্ছে, সেসব বিষয় শেষ করার ক্ষেত্রেও কিংবা সমস্যার সমাধান করার ক্ষেত্রেও হয়তো ভূমিকা রাখতে পারে। দ্বিতীয়ত, অন্তর্বর্তী যে সরকার এবং রাজনৈতিক দলের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন গতি তৈরি করবে বলে আমি বিশ্বাস করি। তিনি ফিরলে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলের মধ্যে সংলাপের নতুন পথ তৈরি হতে পারে বা নতুন পথ খুলবে। অনেকগুলো বিষয় নিয়ে এখন পর্যন্ত রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে নানা ধরনের দ্বিধা রয়েছে, নানা ধরনের দ্বিমত রয়েছে, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে। অতএব আমার ধারণা, তারেক রহমান যখন দেশে ফিরবেন তখন অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে তিনি নিশ্চয়ই কথা বলবেন সরাসরি, এবং তার ভিত্তিতে দলীয় বা রাজনৈতিক পরিবেশের অনেক জটিলতা খুলে যেতে পারে, সমাধান হয়ে যেতে পারে। তবে কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে এটা কি নতুন পথ খুলবে নাকি সম্পর্ক আরও জটিল হবে? জটিল হবার আশঙ্কাও রয়েছে, কারণ অন্তর্বর্তী সরকার তারেক রহমানের মধ্যে যে আলোচনা হবে, সে আলোচনায় মোড় কোন দিকে নেবে সেটাও একটা চিন্তা করার বিষয়। এটা নির্ভর করবে উভয় পক্ষের রাজনৈতিক রণকৌশলের উপর। একটি অংশ মনে করেন বা কেউ কেউ মনে করেন তার ফিরে আসা রাজনৈতিক সংলাপ ও অন্তর্ভুক্তিমূলক যে নির্বাচনের পরিবেশ, সেই পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখতে পারে। আবার অনেকেই শঙ্কা প্রকাশ করছেন এটি রাজনৈতিক উত্তেজনাও বাড়িয়ে তুলতে পারে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। জাতীয় রাজনীতির যে গতিপথ, সেই গতিপথের ক্ষেত্রে বাংলাদেশ এই সময়ে একটি খুবই ক্রিটিক্যাল জাংশন বা খুবই ক্রিটিক্যাল অবস্থার মধ্যে রয়েছে, যেখানে রয়েছে অর্থনৈতিক চ্যালেঞ্জ, গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আন্তর্জাতিক নানা চাপ বা চিন্তাভাবনা এবং সামাজিক ও রাজনৈতিক অসংখ্য ইস্যু রয়েছে। এই প্রেক্ষাপটে দেশের প্রধান রাজনৈতিক দলটির প্রধান নেতার প্রত্যাবর্তন রাজনৈতিক ভারসাম্য হয়তোবা বদলাতে পারে। এটি সরকারকে আরও জবাবদিহিমূলক করতে পারে, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পারে, অথবা এর ফলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টিও হতে পারে, সেরই আশঙ্কাও আমাদের মধ্যে রয়েছে। এছাড়াও আরও যেসব চ্যালেঞ্জ রয়েছে তারেক রহমান সাহেবের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দলীয় নেতৃত্বে তার উপস্থিতি কি সম্পূর্ণ ও নিরঙ্কুশ হবে? তিনি কি দলীয় নেতৃত্বে কোনো চ্যালেঞ্জের মুখে পড়বেন? সেটি একটি শঙ্কার বিষয় রয়েছে, অনেকে আলোচনা করে থাকেন। আন্তর্জাতিক সম্প্রদায় ও স্থানীয় যারা পর্যবেক্ষক রয়েছেন তারা এই ঘটনাকে কিভাবে দেখবেন? তারেক রহমানের ফেরাকে তারা খুব স্বাভাবিকভাবেই মেনে নেবেন? সর্বোপরি এই পরিবর্তন কি জনগণের আশা আকাঙ্ক্ষা ও মৌলিক সমস্যা সমাধানের দিকে নিয়ে যাবে? তারেক রহমানের দেশে ফেরা নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক ঘটনা, কিন্তু এটি বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী ও ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে কিনা তা নির্ভর করবে কয়েকটি জিনিসের উপর, যেমন তার রাজনৈতিক সদিচ্ছা, তার সংলাপের যে সাংস্কৃতিক চর্চা, প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও শক্তি, এবং সর্বোপরি জনগণের ম্যান্ডেট ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ স্থান দেওয়ার সক্ষমতা যদি তারেক রহমান সাহেব প্রদর্শন করতে পারেন, প্রমাণ করতে পারেন, তাহলে এটা বাংলাদেশের
জনগণের জন্য আগামী আসন্ন সংসদ নির্বাচনের জন্য অনেক বেশি ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। তারেক রহমানের দেশে ফেরা কোনো একজন ব্যক্তির ফিরে আসার গল্প নয়। এটি আমাদের গণতন্ত্র, আমাদের প্রতিষ্ঠানসমূহ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ এবং আমরা কী ধরনের রাজনৈতিক ভবিষ্যৎ চাই সেই মৌলিক প্রশ্নের মুখোমুখি হওয়ার একটি মুহূর্ত। তবে তারেক রহমান এই যাত্রায় বাংলাদেশে এসে কতদিন থাকবেন, তিনি কি নির্বাচন পর্যন্ত থাকবেন নাকি মাঝখানে আবার চলে যাবেন, এটি তার সংক্ষিপ্ত সফর হবে, সেটিও একটু দেখার বিষয়। আমরা তিনি আসার পরই হয়তো সেটি বুঝতে পারবো। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের কি এ বিষয়ে অন্য কোনো মত রয়েছে? যদি থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ।